দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। চলুন জেনে নেই আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বেইজিং, শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ৮ দেশ। দৈনিক ইত্তেফাক, ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার, সহস্রাধিক মৃত্যুর সংখ্যা, থাইল্যান্ডেও বিশাল ক্ষতি। ইউনুস শি বৈঠকে ১ চুক্তি ৮ সমঝোতা স্বাক্ষর, ঢাকা বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত। দৈনিক সমকাল, $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। ধসে পড়ল বহু ভবন, নিহত ১৫৩। বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ চীন নতুন দিগন্তে, নয়াদিল্লির সাড়া মেলেনি, ডক্টর ইউনুস মোদির বৈঠক হচ্ছে না। ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমার, থাইল্যান্ড। দৈনিক যুগান্তর, আওয়ামী আমলে নজিরবিহীন ব্যাংক লুট, ২.৫ লাখ কোটি টাকা খেলাপি ১১ গ্রুপের। ডক্টর ইউনুস শি জিনপিং বৈঠক, $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। দ্য ডেইলি স্টার, China pledges $2.1 billion in loans investment. Myanmar quake kills over 150. নাসির, আমরা শিরোনামগুলো দেখলাম এবং অলমোস্ট প্রতিটি পত্রিকায় আমাদের ঢাকা এবং বেইজিংয়ের যে চুক্তি হলো, ইউনুস এবং শি জিনপিং এর বৈঠক নিয়ে আলোচনা এবং শিরোনামও হয়েছে। তাই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমাদের রাজনীতিতে এর কি ধরনের প্রভাব, বা আমাদের যে দেশের সংস্কার নিয়ে কথা হচ্ছে, মানে এতে কতটুকু প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? রাজনৈতিক প্রেক্ষাপটে একটা প্রভাব থাকতে পারে, তবে সংস্কারের ক্ষেত্রে এর প্রভাব খুব বেশি দেখি না। তবে যেহেতু রাজনীতি এবং সংস্কারও এখন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, সেক্ষেত্রে সব ক্ষেত্রে এক ধরনের প্রভাব পড়বে। তবে প্রথম যে বিষয়টা হচ্ছে যে এই সফরটাকে এবং সেখানকার এই যে চুক্তি হোক কিংবা প্রধান উপদেষ্টার যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ, চুক্তি, জানিয়ে রাখি নিয়ে আজকেও কিন্তু চীনের একটি বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে, যেটি কিছুক্ষণ আগে তিনি গ্রহণ করলেন। সব মিলিয়ে চীনের যে সফর, সেই সফরে ওনার যে সম্মান এবং উনি দেশের জন্য যে ধরনের বার্তা নিয়ে আসা, যে দেশ এখন চীনের সহযোগিতা পাওয়া, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যে বার্তা, সব কিছু মিলিয়ে চীন এবং ঢাকা বাংলাদেশের ভিতরে যে সম্পর্ক উন্নয়নের যে বার্তা, সেই বার্তাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিছু সমঝোতা স্মারক সই হয়েছে, একটি চুক্তিও হয়েছে। সেই চুক্তিগুলো অন্যান্য রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানরা গেলেও কিছু চুক্তি, কিছু সমঝোতা স্মারক হলেও এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং ৫ আগস্ট পরবর্তী সময় দেশে ৭ মাস পার হওয়ার পরে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন নিয়ে টানাপোড়েন, নির্বাচন নাকি সংস্কার, আইনশৃঙ্খলা নিয়ে এক ধরনের দুশ্চিন্তার বিষয় আছে। সব কিছুকে পাশ কাটিয়ে চীনের এই সফর এবং সফরে সেখানে প্রধান উপদেষ্টাকে যেভাবে তিনি সফরকে সব রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি যে বৈঠক করলেন এবং যে ইতিবাচক কতগুলো পদক্ষেপ দেখা গেল, সেই পদক্ষেপের কারণে চীন বাংলাদেশের শক্তিশালী সম্পর্কের কারণে এবং চীন যদি বাংলাদেশকে সহযোগিতা করে তাহলে সেই এই মুহূর্তে, তো সেক্ষেত্রে দেখুন ৫ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু চীন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। কারণ আমরা দেখেছি যে ধরুন আগে যেভাবে আমরা স্বাস্থ্যখাতের জন্য ভারত নির্ভরতা ছিল, সেখানে ভারতকে এখন আমরা পাশ কাটিয়ে চীনের সঙ্গে কিন্তু সেই চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ চীনের সঙ্গে কিন্তু এখন যোগাযোগটা বাড়িয়েছে এবং অনেক ক্ষেত্রেই হয়তো চীনের সঙ্গে যোগাযোগটা বাড়বে। এবং প্রধান উপদেষ্টা তিস্তা যে মহাপরিকল্পনা, রংপুরের যেটি হওয়ার কথা, সেই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একসময় ভারতের সঙ্গে চীনের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকার দুই দেশের সঙ্গে কিন্তু যোগাযোগ রেখেছে। প্রধান উপদেষ্টাও চীনকে বললেন যে হ্যাঁ, আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনার তিস্তার যে প্রকল্প, সেটার দিক ভালো করে দেখতে পারেন, যদি ভবিষ্যতে সেখানেও চীন আগ্রহ দেখায় এবং চীনের সঙ্গে যদি বাংলাদেশ
যায়, এই সরকারের আমলেই যদি যায়, সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক হবে। অর্থাৎ সব দিক মিলিয়ে আপনি যেটা বলছিলেন যে রাজনীতিতে কতটা ফ্যাক্টর হয়ে উঠবে, হ্যাঁ রাজনীতিতে ওই করতে ফ্যাক্টর যে এই যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে এগিয়ে নেওয়া গেল, সেটা রাজনৈতিকভাবে বাংলাদেশে বেশ একটা শক্ত অবস্থানই থাকলো আসলে। আচ্ছা, আমরা দেখলাম গতকাল শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো 8 দেশ এবং মিয়ানমার ও থাইল্যান্ডের অবস্থা খুবই খারাপ। আসলে এটাকে আপনি কিভাবে, প্রাকৃতিক যে বিপর্যয়, কিভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারি, এ থেকে উতরাতে পারি? হ্যাঁ, আপনি বললেন যে প্রাকৃতিক বিপর্যয়, সেটাকে আসলে মনুষ্য সৃষ্ট আসলে তো কিছু নেই, এটা তো প্রকৃতির সাথেই সম্পর্কিত এবং সেক্ষেত্রে সেটাকে উত্তরণের জন্য আসলে সেটা মিনিমাইজ করার কিছু ওয়ে আছে, সেদিকে আমরা মনোযোগ দেওয়া উচিত বিশ্বকে। কিংবা দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, দুর্যোগ পরবর্তী ম্যানেজমেন্ট কী হবে সেদিকটাও দেখা যেতে পারে। তবে ভূমিকম্পের সঙ্গে সরাসরি যুদ্ধ করার মতো কোনো ওয়ে কি খুব সহজে বের হবে সেটা আসলে দেখা যায় না। তবে সেক্ষেত্রে বড় ইয়ে হচ্ছে যে ভূমিকম্প সহনীয় আবাসন, ভূমিকম্প সহনীয় জীবনযাপন, এইগুলোকে নিয়ে হতে পারে। যেসব দেশগুলো আসলে ভূমিকম্প প্রবণ সেসব জায়গাতে এটা হতে পারে। তবে শুধু ভূমিকম্প প্রবণ দেশগুলোর জন্যই যে এই ধরনের চিন্তা করতে হবে এমনটাও না। আমি যদি চিন্তা করি আমি যদি আমার বাংলাদেশ বা ঢাকার চিন্তা করি, সেখানে যদি এত বড় মাত্রায় ভূমিকম্প হয়নি, আমরা অতীতে ভূমিকম্পের কারণে খুব ভয়াবহ বিপর্যয়ে পড়েছি এরকম রেকর্ড নেই অতীত ভবিষ্যতেও, কিন্তু সেটা যে হবে না তার কি কোনো নিশ্চয়তা দেওয়া যায়? বাংলাদেশে যদি এই মাত্রায় ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশ তো ম্যাসাকার হয়ে যাওয়ার কথা। যেখানে আমাদের যদি পুরন ঢাকার চিন্তাই করি, পুরন ঢাকায় একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের 4 আঙ্গুল 5 আঙ্গুল দূরত্ব ছাড়াও অনেক বিল্ডিং আছে, একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ের দূরত্ব 4 থেকে 5 আঙ্গুল এমনও আছে, গায়ে গায়ে লেগে থাকা বিল্ডিং আছে। এবং সবগুলো বিল্ডিং যে খুব ওয়েল কনস্ট্রাক্টেড, খুব ভালোভাবে যে সেগুলো তৈরি হয়েছে তাও না, এখনো যে এই বহুতল ভবনগুলো নির্মাণ করা হচ্ছে তাও যে খুব ওয়েল কনস্ট্রাক্টেড তাও তো না। হ্যাঁ, সেটাও তো কথা। যেগুলো অনেক পুরনো তা তো আছেই, নতুন যেগুলো হচ্ছে সেগুলো কি কোনো পরিকল্পনা নিয়ে হচ্ছে? তাও তো হচ্ছে না। তো সেক্ষেত্রে বাংলাদেশকেও চিন্তা করা উচিত, এই কাছাকাছি মানের যদি মাত্রার ভূমিকম্প যদি হয় তাহলে ঢাকার অবস্থাটা কী হবে, সেটা ঢাকা এবং বিভাগীয় শহরগুলোর অবস্থা চিন্তা করা উচিত। তবে ঢাকাকে নিয়ে বেশি দুশ্চিন্তা হওয়ার মতো অবস্থা আছে। সেই হিসাব করলে ঢাকাকেও এখন চিন্তা করা উচিত, কিংবা বাংলাদেশের অবকাঠামোতেও দেখা উচিত যে এই ধরনের ভূমিকম্পের মতো দুর্যোগগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের কী ধরনের অবকাঠামো, কী ধরনের জীবনযাপন, কী ধরনের পদ্ধতি, লাইফস্টাইল আমাদের নেওয়া উচিত, সেগুলোকে নিয়ে বাংলাদেশকে এখন ভাবতে হবে। এবং পুরো বিশ্বের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আসলেই যারা ভূমিকম্প প্রবণ তাদেরকে একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভাবতে হবে। জাপানে কিন্তু আমরা দেখেছি তারা ভিন্ন ভিন্নভাবে তাদের ঘরবাড়ি তৈরি করার সময় কিন্তু ভিন্ন ভিন্ন আঙ্গিকে তারা তৈরি করে, যাতে করে ভূমিকম্প হলেও যদি সামান্য সময় ক্ষয়ক্ষতিও হয় পরে আবার রিকভারি করা যায়, ওভারকাম করা যায়, সেভাবে তারা চিন্তা করছে। বাংলাদেশে আসলে খুব সহজে হবে কি না সেটা মুশকিল, কারণ ঢাকাকে যেভাবে তারা সাজানো হয়েছে, একটা গার্বেজের মতো করে ফেলা হয়েছে, সেটাকে পুরো ভেঙে নতুন করে সাজানো এটা অনেক সময় ব্যাপার। যত সময় হোক, যদি এ ধরনের ম্যাসাকার থেকে বাঁচতে হয় তাহলে কিছু না কিছু হলেও ভাবতে হবে যে কীভাবে বিল্ডিংগুলোকে ভূমিকম্প সহনীয় করা যায়, এবং আবাসনের ক্ষেত্রে নতুন কোনো দিক চিন্তা করার সুযোগ আছে কিনা তাও দেখতে হবে আসলে। জি নাসির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য।